মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বেগম জিয়া প্রমাণ দিয়েছেন এখনো ভুলতে পারছেন না পাকিস্তানকে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধানমন্ত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় সব শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বললেন, দেশে এখন দুর্নীতি নৈরাজ্যের মহোৎসব চলছে। তল্লাশির নামে রাতে ছিনতাইকারীর ভূমিকায় অবতীর্ণ পুলিশ। ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদ ক্লোজড। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। পুলিশ যেভাবে সন্ত্রাসীর ভূমিকা পালন করতেছে এটা কখনো গ্রহণযোগ্য না। এই শাস্তি খুবই তুচ্ছ, খুবই নগণ্য। হয়রানি করা হচ্ছে, যে অত্যাচার করা হয়েছে, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা এটা ন্যায় বিচার চাই বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। সরকারিভাবে এবার হজে যেতে খরচ পড়বে 3,60,000 টাকা। জাতীয় হজ নীতি ও হজ প্যাকেজ 2016-র খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। এবং অষ্টম বেতন কাঠামো সামঞ্জস্যের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান প্রীতির কারণেই মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস দেখান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। দেশে বিরোধী ষড়যন্ত্রের মধ্যে আছেন বলেই তাকে প্রত্যাখ্যান করেছে জনগণ। সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় একথা বলেন তিনি। এ সময় শিক্ষকদের কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ করে নিজেদের সম্মান আদায় করা যায় না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই জনসভা। যে উদ্যান থেকে ৭১-এর ৭ মার্চ স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু, স্বাধীন বাংলাদেশে ফিরে যেখানে প্রথম দাঁড়ান জনগণের সামনে। জনসভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার 4 দশক পরও কেউ কেউ পাকিস্তানকে ভুলতে পারেনি। এজন্য যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে তারা দেশ জুড়ে নাশকতা চালায়। ওরা কত বড় দুঃসাহস, যে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, যাদের বুকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই ৩০ লক্ষ মানুষ, সেই শহীদদের নিয়ে তিনি কটাক্ষ করেন। তিনি বলেন, এত মানুষ তাকে মারা যায় নাই। অর্থাৎ ওনার প্লেয়ারে পাকিস্তান যে সংখ্যা পড়বে ওনার কাছে সেইটাই গ্রহণযোগ্য। আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষ যেটা জেনেছে সত্য বলে, সেটা সত্য না। শিক্ষকদের আন্দোলন নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, শিক্ষকদের মর্যাদা সবার উপরে, তবে সম্মানবোধ নিজেদের উপরও অনেকটা নির্ভর করে। 123 ভাগ বেতন বাড়িয়ে দিয়েছি। যদি কোনো অসুবিধা আপনাদের হয় সেটা তো আমরা দেখবো, আমরা দেখছি, কিন্তু তাহলে ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট করবেন না। ক্লাস নেওয়া বন্ধ করে ছেলে মেয়েদের পড়াশোনা যদি বন্ধ করেন, ছাত্রছাত্রীরাও তা মেনে নেবে না। এটা কারোর কাছে গ্রহণযোগ্য না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে মেট্রো রেল লাইন নির্মাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অত্যাধুনিক প্রযুক্তির এই মেট্রো রেলে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা নেই। বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে, যাই করতে যায় সেখানে একটা কিন্তু খুঁজে অমনি আন্দোলন শুরু করেন। দেশের মানুষের মঙ্গল কিসে আর দেশের মানুষের অসুবিধা কি হবে সেটুকু জানার মতো জ্ঞান অন্তত আমার আছে, সেটুকু আমি অন্তত বলতে পারি। সেই চিন্তা ভাবনা আছে, সেটা মাথায় নিয়েই কিন্তু আমরা কাজ করি। উন্নয়নের পথে বাধা দিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত না করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারকে ফ্যাসিবাদী উল্লেখ করে সাধারণ মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানী নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় ফখরুল আরও বলেন, বর্তমানে দেশে দুর্নীতির মহোৎসব চলছে। আমাদেরকে আমাদের অফিসের সামনে মিটিং করতে দেওয়া হয় না, অনুমতি লাগবে। সার্ভার দিতে মিটিং করতে গেলে বলে অনুমতি লাগবে। এমন গণতন্ত্র আমাদের যে এখন অনুমতি নিয়ে গণতন্ত্র চালাতে হয়। সমস্ত বিষয়গুলো অনুধাবন করে বিশ্লেষণ করে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং সেই সঠিক পদক্ষেপের মধ্য দিয়েই আমরা অবশ্যই এই ফ্যাসিবাদী সরকার যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে তাদেরকে বাধ্য করতে হবে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে, তাদেরকে বাধ্য করতে হবে আমার অধিকারকে ফিরিয়ে দিতে, তাদেরকে বাধ্য করতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটানোর জন্য।
সমাজে নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ কখনো কখনো সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম। মহাসড়ক থেকে শুরু করে রাজপথ, মহল্লার অলিগলি সব জায়গায় দেখা যায় অসাধু কিছু পুলিশ সদস্যের অপতৎপরতা। রাতের আধারে ছিনতাইকারী হিসেবেও সাধারণ মানুষের টাকা পয়সা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে আইনের পোশাক পরা এই মানুষগুলোর বিরুদ্ধে। সময় সংবাদের সরেজমিন অনুসন্ধানে মহাসড়ক এবং থানায় কর্মরত পুলিশের বিরুদ্ধে প্রমাণ মিলেছে এসব অনৈতিক কর্মকাণ্ডের। সাইদুল ইসলামের তোলা ছবিতে সাইফুল রুদ্রর বিশেষ রিপোর্ট। রাতের বাংলাদেশ, দক্ষিণ থেকে রাজধানীর পথে, চট্টগ্রাম থেকে কুমিল্লার দাউদকান্দি, এরপর গজারিয়া, মেঘনা হয়ে ঢাকার কাঁচপুর পর্যন্ত প্রায় 15টিরও বেশি পুলিশ চেকপোস্ট দেখা গেছে। সীতাকুণ্ড পেরিয়ে মিরসরাই সীমানায় ঢুকতেই চোখে পড়ে এর একটি। অদূরে রাস্তায় সময় সংবাদের গাড়ি থামিয়ে পর্যবেক্ষণ করা হয় হাইওয়ে পুলিশের কাজকর্ম। রাতের আধারে গাড়ির আবছা আলোয় দেখা গেল হাত বাড়িয়ে দিতে। এগিয়ে গিয়ে সহকারী উপপরিদর্শকের কাছে জানতে চাওয়া হয় তারা কি করছেন। ঘড়িতে রাত 1:45। জবাবে তিনি জানান যানজট নিয়ন্ত্রণ। যতটুকু সম্ভব নিজের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, সবার নিরাপত্তা আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি। আমাদের কাজে তো এটা জনগণের সেবা। কিন্তু এই মহাসড়কে চলাচলরত যানবাহন চালকদের বক্তব্য একেবারেই ভিন্ন। সাবাইতাম সিঙ্গেল দিছে, ভালো মতো সাবাইছি, সাবানোর পরে মামলাটা ধরাই 10,000 টাকার মামলা। দৌড়ায় আসে পরে গাড়ির রিকোজিশন হবে, তখন গাড়ির কাগজের মধ্যে 1000 টাকার একটা নোট দিয়ে কাগজটা দিয়ে দেয়, ওই টাকাটা রাখা কাগজটা ফেরত দেয়, রিকোজিশন হবে না, চলে যান। সরকারের বেতন নিয়ে তারপরে গিয়ে আমাদের কাছ থেকে এইভাবে পয়সা নেবে, তা তো হয় না। রাত 4:30। দাউদকান্দি সেতু পেরোতেই গজারিয়া থানা পুলিশের গাড়ির দেখা মিলল রাস্তার পাশে। এখানকার চিত্র যেন আরো বিচিত্র। গত কয়েক মাসে পুলিশের উপর হামলা এবং পুলিশ হত্যার পরও টনক নড়েনি এই পুলিশ সদস্যদের। ঘুমের ছবি ক্যামেরায় ধারণ করা হলে সময় সংবাদের রিপোর্টারকে টাকা দিতে এগিয়ে আসেন এই কর্মকর্তা। খারাপ দেখা যায়, আমরা অফিসার মানুষ, আমাদের প্রেস্টিজের জন্য। ভাই আমার ছোট ভাই মতো মানুষ, আমি ছোট ভাই তাহলে আমি কোন যাত্রা খাওয়াবো। সেই সঙ্গে অনুরোধ করেন এই ছবি প্রচার না করতে। এমন কোনো কাজ করেন না যেটা খারাপ দেখাবে। এরপর মেঘনা সেতুর আগের চেকপোস্টে সময় সংবাদের গাড়ি চালকের কাছে টাকা চাওয়া হলে ক্যামেরা অন করতেই কেটে পড়েন পুলিশ সদস্যরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনকারী মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারকে থানা থেকে প্রত্যাহার করে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বলেছেন, তদন্তে অভিযোগ প্রমাণ হলে মাসুদ শিকদারকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তবে এসআই মাসুদ শিকদারকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এভাবে নির্মম নির্যাতনের পর অভিযুক্তকে শুধু ক্লোজ করলে এ ধরনের অপরাধ আরো বাড়বে বলে আশঙ্কা তাদের। প্রচন্ড পরিমাণে টর্চার করে, যেমন যে এখন আমি মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, এমনভাবে এখানে আঘাত করছে, আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে। গত শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির গতিরোধ করে পুলিশ সদস্যরা। রাব্বির অভিযোগ, এরপরই তাকে পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে 5 লাখ টাকা দাবি করেন অভিযুক্ত এসআই মাসুদ শিকদার। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর শুরু হয় নির্মম নির্যাতন। এমনকি টাকা না দিলে তাকে বেড়ি বাঁধে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়। রোববার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। এর 24 ঘন্টার মধ্যে এসআই মাসুদকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তটা হয়, অভিযোগটা প্রমাণ হলো কি হলো না, হলেও কতটুকু হলো, তার দোষ কতটুকু বা কি বিষয় সেটা নির্ণয় করার জন্য সেটা চলছে। তো যদি তদন্ত কার্যক্রমে এবং তদন্তের ফলাফলে তার বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ উঠেছে সেটা প্রমাণিত হয়, আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে তাকে প্রত্যাহার করা হয়েছে। ডিসি বিপ্লব কুমার সরকারের সামনে প্রশ্ন ছিল, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত যদি পুলিশই করে তবে তা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কতটুকু? এখানে তো পক্ষ বিপক্ষের কোনো সুযোগ নেই। এখানে মূল বিষয় হচ্ছে কার্যক্রম হবে অত্যন্ত প্রফেশনালি, পেশাদারি ভিত্তিতে কাজ হবে। এখানে আমার কোনো সহকর্মীর বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাকে রক্ষা করা আমার দায়িত্ব না। এদিকে এসআই মাসুদ শিকদারকে পুলিশ থেকে বের করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন রাব্বির কর্মক্ষেত্র বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। গোলাম রাব্বি সে আমাদের বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, তার বাংলাদেশ ব্যাংক প্রদত্ত আইডি কার্ডটা দেখিয়েছে। যারা তাকে অত্যাচারটা করেছে তাদের মাধ্যমে আমরা তার সবকিছু ভেরিফিকেশন করে তাকে আমরা কনফার্ম করি বাংলাদেশ ব্যাংকের চাকরিতে। এই ছেলেটাকে যে হয়রানি করা হচ্ছে, যে অত্যাচার করা হয়েছে, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা এটা ন্যায় বিচার চাই বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। আমরা
তার উপযুক্ত শাস্তি হিসাবে তাকে ডিসমিস করতে চাই। পুলিশ যেভাবে সন্ত্রাসীর ভূমিকা পালন করতেছে এটা কখনো গ্রহণযোগ্য না। দেশের মানুষের যে আস্থা হারিয়েছে পুলিশের প্রতি, সে আস্থাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই পুলিশের এই শাস্তি খুবই তুচ্ছ, খুবই নগণ্য। শুধু বহিষ্কার নয়, প্রচলিত আইনে একটা অ্যাটেম্প টু মার্ডারের যে আইন রয়েছে সেই আইনে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে সব ধরনের নোট গ্রহণ, ছেঁড়া ফাটা নোট এবং ধাতব মুদ্রার বিনিময় মূল্য গ্রাহককে দিতে তফসিল ব্যাংকের প্রতি নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে এবার খরচ পড়বে ৩,৬০,০০০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় থাকা, খাওয়া এবং অন্যান্য খরচ বাদে মৌলিক অভিন্ন খরচ ধরা হয়েছে ১,৫৫,০০০ টাকা। মন্ত্রিসভার বৈঠকে সোমবার এ সংক্রান্ত জাতীয় হজ ও ওমরা নীতি ২০১৬ এবং হজ প্যাকেজ ২০১৬-র খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১,১৩,৮৬৮ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব যেতে পারবেন। এর মধ্যে মাত্র ৫,০০০ বাংলাদেশি সরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। সরকার নির্ধারিত দুইটি প্যাকেজের একটিতে কোরবানি সহ ৩,৬০,০২৮ টাকা এবং অপরটিতে কোরবানি বাদে ৩,০৪,৯০৩ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংক্রান্ত জাতীয় হজ ও ওমরা নীতি এবং হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ৫,০০০ হলো সরকারি ব্যবস্থাপনায়, আর বেসরকারি ব্যবস্থাপনায় ১,০৮,৮৬৮। সব মিলে ১,১৩,৮৬৮ জন। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, অর্থাৎ প্রতিটি হজ যাত্রীকেই পিআইডি, পিলগ্রিম আইডি দেওয়া হবে এবং সেই অনুযায়ী ট্র্যাকিং বা ব্যবস্থাপনা করা হবে। এ সময় তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাওয়া এবং বিমান ভাড়া সহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। মৌলিক যে অভিন্ন খরচ সেটা হলো ১,৫৫,৪৪১ টাকা ৬৮ পয়সা। বিমান ভাড়া বেসরকারিতে ১,৭০,৫৭৭ টাকা ৫০ পয়সা। সরকার অনুমোদিত প্রত্যেকটি হজ এজেন্সি বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের জন্য নিজ নিজ প্যাকেজ অনুযায়ী মক্কা ও মদিনার বাড়ি, হোটেল ভাড়া, তারপর খাওয়া খরচ, মোয়াল্লামকে প্রদেয় অতিরিক্ত সার্ভিস চার্জ ইত্যাদি বাবদ ব্যয় চূড়ান্ত করো তো সর্বোচ্চ ২টি হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে। এদিকে অন্যান্য বছরের মতো এবছর বিমানের ফ্লাইট শিডিউল এবং হজযাত্রীদের লাগেজ নিয়ে অব্যবস্থাপনা হবে না বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। বিমান মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এবারে সেই জিনিসটা ওনারা কঠোরভাবে দেখবেন, লাগেজগুলো যেন ঠিকমতো আসে এবং ফ্লাইটগুলো যেন অস্বাভাবিক বিলম্ব না করে, সেই বিষয়টা ওনারা চেষ্টা করবেন যেন আর না হয়। মন্ত্রিসভা বৈঠকে ৩৫তম বিসিএস পরীক্ষায় ১,৮০৩টি শূন্যপদ পূরণে কোটা শিথিল করার প্রস্তাবে অনুমোদন দেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটা শিথিল করে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ শিক্ষক সমিতির ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করেছেন তারা। সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা ক্লাস অনুষ্ঠিত হয়নি। এ সময় শিক্ষার্থীরাও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত ৮ মাস ধরে আন্দোলন করে আসছেন। তারা ন্যায্য আন্দোলন করছে, কারণ এটা তাদের ন্যায্য একটা দাবি। সো আমরা গভর্নমেন্টের কাছে আশা করব যাতে এই দাবিটা তাড়াতাড়ি মেনে নেয় এবং আমাদের স্বাভাবিক লেখাপড়ে আমরা ফিরে আসতে পারি। শিক্ষকদের স্বার্থের জন্য কেন ছাত্রদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, এটা আমার গভর্নমেন্টের কাছে প্রশ্ন। সমাধান চেয়েছি, আমরা আন্তরিক সেজন্য। কারণ কি? কারণ হলো আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয়। আমাদের কাজ তো হলো শিক্ষা, গবেষণা এবং ওদেরকে পড়ানো, এবং ওই জায়গাটা আমরা যেতে চাইনি, কিন্তু আমাদেরকে জোর করে ঠেলে ওই জায়গাটার মধ্যে দেওয়া হয়েছে। এখন আমরা মর্যাদার জন্য লড়াই করছি। মর্যাদার জন্য আমরা যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি আছি। যে কোনো পরিণতি আসে ওইটা আমরা মাথায় পেতে নিব। এদিকে অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন রাজধানীর বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সোমবার সকাল 10টায় এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় অষ্টম বেতন কাঠামোতে শিক্ষকদের মর্যাদা বাড়ানোর দাবি জানানো হয়। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ক্লাস শুরুর প্রথম দিনই ফিরে যেতে হলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের। সোমবার সকাল থেকেই খালি ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো। শিক্ষকরা আবারও তাদের মর্যাদা বাড়ানোর দাবি জানান। আমরা ক্লাস করতে আসছিলাম, কিন্তু শুনলাম যে শিক্ষকদের ধর্মঘট চলতেছে, যার কারণে ক্লাস বন্ধ আছে। ক্লাসগুলো হচ্ছে না এবং পরীক্ষাগুলো হচ্ছে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সেমিস্টারগুলো দীর্ঘায়িত হচ্ছে এবং আমরা সেশন জটের দিকে চলে যাচ্ছি। দেয়ালে পিঠ থেকে গেছে। শেষ পর্যন্ত শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা থেকে বিরত থাকবে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। তালাবন্ধ ছিল ক্লাসরুমগুলো, স্থগিত করা হয়েছে সব ধরনের পরীক্ষা। বাংলা, সমাজবিজ্ঞান, অ্যাকাউন্টিং বিভাগের যে পরীক্ষাগুলি ছিল সেই পরীক্ষাগুলি স্থগিত হয়েছে এবং এই কর্মবিরতির কারণে সকল ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না সরকার আমাদের দাবি দেওয়া মেনে নেন ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বলছেন বেতন নয়, মর্যাদা বাড়াতে হবে। দীর্ঘদিন আন্দোলনের পরও দাবি না মানায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে জানান শিক্ষকরা। এখন আমরা ব্যাপক আন্দোলনের দিকে যাওয়ার পরিকল্পনা করেছি। ফেডারেশনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আজকে থেকে কমপ্লিট শাটডাউন, কোনো ধরনের পরীক্ষা এবং ক্লাস হবে না, এটি চলতে থাকবে। এছাড়া অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা রক্ষার দাবির প্রতি সহানুভূতিশীল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে মর্যাদা রক্ষার দাবিতে শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে যে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন তাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করেন তিনি। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু বেতন নিয়ে কোনো দ্বিমত নেই তাই সমস্যার সমাধানে গ্রহণযোগ্য পথ বের করতে চেষ্টা চালাচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। অষ্টম জাতীয় বেতন কাঠামো ঘোষণার পর থেকে এর বিরোধিতা করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আগে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকলেও নতুন কাঠামোতে তা বাদ দেওয়া হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রথম গ্রেড বা সচিবের সমমর্যাদায় যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তাই অষ্টম বেতন কাঠামো বাতিল করে শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালের দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় ক্লাস বর্জনের লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। ক্লাস না হলে তো ক্ষতিগ্রস্ত হব, কিন্তু সেটা তো আর একেবারে যদি অনেক লম্বা দিন ধরে হয় সে এক জিনিস। তা আমি আশা করি এটা অত লম্বা হবে না, এটা সমাধান বের হবে। শিক্ষকদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান না জানালেও তাদের সম্মান ও মর্যাদা সবার ওপরে হওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী। আমি তো স্পষ্টই বলছি, তাদের সবচেয়ে বেশি সম্মান মর্যাদার জন্য পায়, আর বেতন কাঠামো ঠিক করার একটা নিয়ম রীতি আছে, তার মধ্যে ফেলতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা সন্তুষ্ট হবেন এমন পথ দ্রুত বের করতে চেষ্টা চালাচ্ছে সরকার। প্রথম যখন পে স্কেল ঘোষণা করি সেই সঙ্গে কিন্তু আমরা একটা কমিটি করে দিয়েছি, অসঙ্গতি থাকে সেটা সমাধানের জন্য। তো সেইটা নিয়ে আমরা চেষ্টা চলছে, কিন্তু একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে গেলে পরে এটা প্রকৃত সমাধান হয়। তো সেই জায়গাটা নিয়ে বারবার হয়তো আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, এটা সমাধানে আমরা যাবো, সেটা আমরা চেষ্টা করতেছি। গভর্নমেন্ট তো এটাকে ছেড়ে দেয়নি যে নাম তাই মানব না। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 37টি, আর বর্তমানে 83টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। প্রবাসী সময় আরো থাকছে। FIFA Ballon d'Or 2015 goes to Lionel Messi. পঞ্চমবারের মতো ব্যালন ডি'অরের পুরস্কার জিতে রেকর্ড গড়লেন লিওনেল মেসি। বর্ষসেরা নারী ফুটবলার যুক্তরাষ্ট্রের কার্লি রয়েট। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোবাইল ব্যবসায়ী ও কওমি মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে পুলিশ সহ অন্তত 50 জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় জেলা পরিষদের মার্কেটের সামনে জেলার বড় মাদ্রাসার এক ছাত্র এক ইজি বাইক চালককে মারধর করে। এ সময় তাকে বাধা দেয় মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা। এরই জের ধরে শতাধিক মাদ্রাসার ছাত্র একজোট হয়ে মার্কেটের ভেতরে ঢুকে বেশ কিছু দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় আহত হন 5 ব্যবসায়ী। এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করলে সেখানেও হামলা চালায় মাদ্রাসার ছাত্ররা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় 50টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় 10 জনকে।
হুজুর মারতো দিছি না এই অটো ড্রাইভার মুরব্বীরে না দেওয়ার কারণে হ্যাঁ কইতাছে বারবার মোবাইল টিপতেছে যে হ্যাঁ টিম লইব। আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে কোনো কথা নাই। আমার হাতে ধরে আলগিয়া ধরে কুলে করে না ফালা দিছে, ফালা এসে যার যেমনি পারছে এভাবে আমার মারছে। বাঁচবার জন্য বলছি যে আমি কাস্টমার, আমাকে মাইরেন না, তারপরে আমাকে মারছে। কথা কাটাকাটি এক পর্যায়ে মাদ্রাসার ছাত্রদের সেই দোকানপাট ভাঙচুর করে এবং দোকানের কর্মচারীদেরকে মারপিট করে ব্যাপক ক্ষতি সাধন করে পরবর্তীতে দোকান মার্কেটের লোকজন শহরে মিছিল প্রদক্ষিণ করার পর দুই পক্ষ ইটাইটি হয়। পরে আমরা দুই পক্ষকে মোটামুটি মাঝে পড়ে দুই পক্ষ নিয়ন্ত্রণে আসছি। বিশাল সমুদ্রের ভূ কৌশলগত নিরাপত্তা ও ব্লু ইকোনমি বাস্তবায়নে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে 3 দিনব্যাপী ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী প্রধানদের 5ম দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি ভারত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র বিষয়ক সহযোগিতা বাড়াতে কাজ করারও আহ্বান জানান। তিনি বলেন, বিশাল সমুদ্র অঞ্চলের নিরাপত্তা ও এর সম্পদের ব্যবহার করা একক রাষ্ট্রের পক্ষে অসম্ভব। তাই সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহারে কার্যকর নীতি ও কৌশল প্রণয়ন করতে হবে। ইন্ডিয়ান ওশেন নেভাল সিম্পোজিয়াম ও IONS এর এবারের সম্মেলনে 2 বছরের জন্য চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে কাজে লাগাতে হবে ব্লু ইকোনমির সম্ভাবনাকে, আর সেজন্য জাতীয়, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক পর্যায়ে কৌশলগত নীতি প্রণয়ন করতে হবে। বিশাল সমুদ্রাঞ্চলের নিরাপত্তা ও সম্পদ আহরণ একক দেশের পক্ষে সম্ভব নয়, তাই সবাইকে কাজ করতে হবে একযোগে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে স্কুল কাম সাইক্লোন সেন্টার নির্মাণে সহযোগিতা করায় সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবের যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ এবং IDBর প্রেসিডেন্ট আহমদ মোহাম্মদ আলীকে ধন্যবাদ জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ হিসাবে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। ভবিষ্যতে এই সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আগামীতে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার, জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, পারমাণবিক, জলবিদ্যুৎ ও কয়লা ভিত্তিক প্রকল্পের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা প্রয়োজন। আমরা প্ল্যান্ড ওয়েতে লোড ম্যানেজমেন্ট করতে গেলেও আপনারা ভালো করে জানেন এই আরবান আনপ্ল্যান্ডের কারণে কিন্তু আমরা সমস্যা ভুগি। আমরা কিন্তু ভবিষ্যতে যাচ্ছি 24,000 মেগাওয়াট। সো ক্যাপাসিটি অফ মেনটেনেন্স ইজ হিউজ লাগবে আপনাদের। আমরা যাচ্ছি এখন নিউক্লিয়ার পাওয়ারের দিকে। এখানে সবচেয়ে বড় জিনিস হলো ঘাটতি হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। প্রপার হিউম্যান রিসোর্স কিন্তু নিউক্লিয়ারের পাওয়ারের ক্ষেত্রে আমাদের তৈরি করতে হবে। সেই গ্রোথটা কিন্তু আপনাদের করতে হবে। মূল্যবান নির্বিশেষে সব ধরনের নোট গ্রহণ, ছেঁড়া ফাটা নোট এবং ধাতব মুদ্রার বিনিময় মূল্য গ্রাহককে দিতে তফসিলি ব্যাংকের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এতে দেশের তফসিলি ব্যাংকগুলোর সব শাখাকে বিধি অনুযায়ী ছেঁড়া ফাটা নোট সহ সব ধরনের নোটের বিনিময় মূল্য গ্রাহককে দিতে বলা হয়। এছাড়াও গ্রাহকের চাহিদার বিপরীতে 1, 2 ও 5 টাকার ধাতব মুদ্রার বিনিময় মূল্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা না মানার অভিযোগ প্রমাণ হলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় দায়ের করা 2টি মামলার অভিযোগ গঠনের তারিখ আগামী 27 জানুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার সকালে শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়াজি শহীদুল ইসলাম চৌধুরীও এ তারিখ নির্ধারণ করেন। আজ চার্জ গঠনের কথা থাকলেও মামলার আসামি র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে হাজির করতে না পারায় তা সম্ভব হয়নি। এর আগে নিরাপত্তার মধ্য দিয়ে এই 2 মামলার অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার 4 সহযোগীর জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। এদিকে ন্যায় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মামলার বাদী সেলিনা হোসেন বিউটি।
রংপুরের পাগলা পীরে কারা পুলিশের গাড়ি চাপায় এক শিশু সহ নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন আরো 4 জন। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় রংপুর দিনাজপুর মহাসড়কের ডাঙ্গিরহাট এলাকায় কারা পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি রিকশা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা ভ্যানে থাকা এক শিশু সহ 2 জন মারা যান, আহত হন আরো 5 জন। পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহত বাকি 4 জনের মাঝে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। এদিকে ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা কারা পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার প্রবাসের খবর। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্স 2016-2017 সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার এই উপলক্ষে প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সাধারণ সভার আয়োজন করা হয়। সংগঠনের সাবেক উপদেষ্টা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে এবং উপদেষ্টা অজয় দাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সংগঠনের উপদেষ্টা অজয় দাস নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এরা হলেন যথাক্রমে সভাপতি শ্রী জ্যোতিষ দেবনাথ, সম্পাদক শ্রী শ্যামল দাস, সাংগঠনিক সম্পাদক শ্রী সুবল চন্দ্র দেব, অর্থ সম্পাদক শ্রী গোপাল দেব এবং প্রচার সম্পাদক শ্রী মিঠুন কান্তি ধর। এছাড়াও অল্প কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে এ সময় জানানো হয়। সংযুক্ত আরব আমিরাতে ভিসা কার্যালয় খোলার পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বিষয়টি মাথায় রেখে এখন থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর কার্যকলাপ থেকে দূরে থাকতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন দুবাই বাংলাদেশ কনসুলেটর কাউন্সিলর ডক্টর শাহ মোহাম্মদ তানভীর মনসুর। গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন UAEর উদ্যোগে শারজার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদের সভাপতিত্বে এবং শাহ মাকসুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কাজী আজহারউদ্দিন, আবুল কালাম, মোহাম্মদ জাকির, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। রাজধানীর মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডে হেলে পড়া ভবনের বাসিন্দারা মালামাল সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার বিকেলে ওই ভবনের সামনে থেকে বাসিন্দারা মিছিল নিয়ে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে। যে কোনো সময় ধসে পড়তে পারে এমন আশঙ্কায় গত শনিবার সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। পরে ভবনটিকে সিলগালা করে দেয় রাজুক। এরপর থেকে ভবনটির সামনে পুলিশ প্রহরায় রয়েছেন। বুয়েটের বিশেষজ্ঞ দলের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ভবন খুলে দেওয়া যাবে না বলে জানিয়েছেন রাজুক কর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর আশ্বাস দিয়েছেন, রাজুক থেকে সিলগালা খুলে দেওয়া হলেই বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে সব বাসিন্দাদের মালামাল বুঝিয়ে দেওয়া হবে। রাস্তায় পড়ে রয়েছে, কোনো কাপড় চোপড় মাল জিনিস কিচ্ছু জানো না। আমরা অসহায়, কেন এই শাস্তিগুলো আমাদের দেওয়া হইলো? পোশাক আশাক টাকা পয়সা আমাদের যা কিছু আছে আমাদের এগুলো দিলেও তো আমরা চলতে পারি। আমাদের ঢাকা শহরে কে আছে? আজকে 3 দিন থেকে এই অবস্থায় রাস্তায় পড়ে আছি। আমরা রতন কমিশনের কাছে গেছিলাম, আমরা যার পরে আমাদের কাগজ টাগজ ছিঁড়ে আমাদের ছেলেদের সবাইকে ধাক্কা ধাক্কি করে ফেলাইছে, আর তাদের মা বোনদের গালাগালি করছে। বুঝে এখানে যাবেন কি না, অপমান করবো না, গরম পানি ছিল আপনাদের প্রতি। আমরা প্রশাসনের সাথে বারবার চেষ্টা করতেছি। থানা অসহায়, বলে যে আমাদের ডিউটি হলো পাহারা দেওয়া, খোলার দায়িত্ব আমাদের না। আর রাজুক যদি তালাটা খুলে দেয় তাহলে আমরা একজন বাড়িওয়ালাকে দিয়ে ভাড়াটিয়াকে দিয়ে আমরা মালগুলো তাদের দিয়ে দেবো। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের 2015-16 শিক্ষাবর্ষের MBBS এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে ওরিয়েন্টেশনের সভাপতিত্ব করেন অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। এই সময় তিনি শিক্ষার্থীদের চিকিৎসা পেশাকে একটি মহৎ জনগুরুত্বপূর্ণ পেশা হিসেবে নিয়ে শিক্ষা পরবর্তী সময়ে দেশের সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি জেনেভা ডিক্লারেশন শপথ বাক্য পাঠ করানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার রাজধানী দামেস্কের দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে দেশটির অবরুদ্ধ শহর মাদায়াতে প্রবেশ করতে শুরু করেছে জাতিসংঘের ত্রাণবাহী বহর। রোববারই ত্রাণবহরটির মাদায়াতে পৌঁছানোর কথা থাকলেও নানা জটিলতায় এর যাত্রা বিঘ্নিত হয়। তবে ঠিক কী কারণে ত্রাণবহরটি যাত্রা দেরি হয়েছে তা জানা যায়নি। ত্রাণবহরটিতে প্রাথমিকভাবে পানি, চাল, ময়দা সহ প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও সেখানে সরবরাহ করা হবে বলে জানিয়েছে বিবিসি।
প্রায় 6 মাস ধরে সরকারি বাহিনীর কঠোর অবরোধের কারণে সেখানকার প্রায় 40,000 মানুষ গত অক্টোবর থেকে অনাহার থেকে চরম মানবেতর জীবনযাপন করছেন। খাদ্যের অভাবে সেখানকার অনেক বাসিন্দা মারা যাচ্ছেন বলেও সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়। ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ড পঞ্চমবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি অর জিতলেন বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে গেল মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন মেসি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ, তাই প্রায় 41.5% ভোটই আছে মেসির পক্ষে। আর দ্বিতীয় সর্বোচ্চ 27.5% ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নেইমার পেয়েছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 8 উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে স্বাগতিক স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে 114 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। জবে 29 ওভার হাতে রেখে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইয়াং টাইগাররা। নিজেদের শক্তি, স্পিনারদের সাফল্য ও ব্যাটসম্যানদের রানে ফেরায় উজ্জীবিত বাংলাদেশের যুবারা। অন্যদিকে ক্যারিবিয়ানদের প্রত্যাশা পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর। ঘরের মাটিতে প্রতিপক্ষ বধে বাংলাদেশের বড় শক্তি স্পিন, যা আরেকবার প্রমাণ করেছে বাংলাদেশের যুবারা। সাথে ব্যাটসম্যানরাও ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। যুব বিশ্বকাপের আগে জুনিয়র টাইগারদের এমন পারফরম্যান্স সত্যি ইঙ্গিত দেয় ভালো কিছুর। প্রথম ওয়ানডেতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতেই হোঁচট খায় ক্যারিবীয় যুবারা। দলীয় 27 রানে তেভিন ইমলাজকে ফেরান সাইফুদ্দিন। পোপ হেটমেয়ার কিছুটা প্রতিরোধ গড়লেও এই দুই ব্যাটসম্যানকে ফেরান সঞ্জিত সাহা। দলীয় 17 রানে 5 উইকেট হারানোর পর টেইল এন্ডারদের ব্যর্থতায় শেষ 14 রান তুলতে আরো 5 উইকেট হারায় ক্যারিবীয়রা। 114 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজের যুবারা। 24 রান খরচায় 4 উইকেট নেন শাওন। জবাবে 115 রানের লো স্কোর তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় 8 রানে সাজঘরে ফেরেন পিনাক ঘোষ। জয়রাজ ফিরে যান 18 রানে। তবে তৃতীয় উইকেটে সাইফ ও শান্তর 70 রানের জুটিতে 29 ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে ইয়াং টাইগাররা। বড় জয় যখন উজ্জীবিত ইয়াং টাইগাররা, তখন ক্যারিবীয় যুবারা চায় সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে। ভেরিয়েশনটা খুব কাজে লাগছে। আর যে ওয়ার্ল্ড কাপের আগে আমার খুব ভালো ছিল যে এই পারফরমেন্সটা করার দরকার ছিল। ওয়ার্ল্ড কাপের আগে আর 2টা ম্যাচ আছে, ভালো কিছু করার জন্য চেষ্টা করব। ওয়ার্ল্ড কাপের আগে 3টা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের জন্য আর কি, কনফিডেন্স গেইন করার জন্য। এই সিরিজটা আর কি আমরা চেষ্টা করতেছি যে নিজের রান পাওয়া। বাংলাদেশ ব্যাটিং ও বোলিংয়ে খুব ব্যালেন্সড এক দল। আমাদের ব্যাটসম্যানরা উইকেটের সাথে মানিয়ে নিতে পারেনি, তাই ম্যাচটা বাজেভাবে হেরেছি। তবে আমরা আশাবাদী পরের ম্যাচগুলোতে কামব্যাক করতে। বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বেগম জিয়া প্রমাণ দিয়েছেন এখনো ভুলতে পারছেন না পাকিস্তানকে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধানমন্ত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় সব শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বললেন, দেশে এখন দুর্নীতি নৈরাজ্যের মহোৎসব চলছে। তল্লাশির নামে রাতে ছিনতাইকারীর ভূমিকায় অবতীর্ণ পুলিশ। ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদ ক্লোজড। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। পুলিশ যেভাবে সন্ত্রাসীর ভূমিকা পালন করতেছে এটা কখনো গ্রহণযোগ্য না। এই শাস্তি খুবই তুচ্ছ, খুবই নগণ্য। হয়রানি করা হচ্ছে, যে অত্যাচার করা হচ্ছে, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা এটা ন্যায় বিচার চাই বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। সরকারিভাবে এবার হজে যেতে খরচ পড়বে 3,60,000 টাকা। জাতীয় হজ নীতি ও হজ প্যাকেজ 2016 এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। এবং অষ্টম বেতন কাঠামো সামঞ্জস্যের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করে *AC লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।